আরাধ্য ভাই, কিছু হবে না তো আমাদের বাবুর? আরাধ্য আরুর হাত জড়িয়ে ধরে বলেছিল। কিছুই হবে না, আমি আছি তো। তুই আর আমাদের বাবু দুজনেই ভালো থাকবি ইনশাল্লাহ। আরু কাঁদছে। নিজের শরীর যখন নিজেই বিশ্বাসঘাতকতা শুরু করে তখন ভয় কিছুতে পিছু ছাড়ে না। হাসপাতালের আলোতে চুপচাপ বসেছিল আরাধ্য। চোখে ঘুম নেই, কপালে চিন্তার ভাঁজ। কণা রাত আয়ুষ চলে এসেছে। নার্সেরা আরুকে নিয়ে গেছে ওয়ার্ডে। ডাক্তার বলেছে সময় এগিয়ে এসেছে, প্রি লেবার সিমটম। আরাধ্যর মন আনচান করছে। তার ভালোবাসার মানুষ আর তাদের অনাগত সন্তান দুজনেই এখন সময়ের এক কঠিন পরীক্ষার মধ্যে। পাশের দেয়ালের ঘড়িটা তখন রাত ৩টা বাজাচ্ছে। ভেতর থেকে আরুর আর্তচিৎকার ভেসে আসছে। আরাধ্যর বুকের ভেতরটায় ঝড় বয়ে যাচ্ছে। আরাধ্য মনে মনে আল্লাহকে স্মরণ করছে, মা বাচ্চা দুজনেই যেন সুস্থ থাকে। ৩:৩০টার দিকে নার্স এসে জানালো একটা কন্যা সন্তান হয়েছে, কিন্তু মেয়েটার শ্বাস প্রশ্বাসে জটিলতা দেখা দিয়েছে। ঠিকমতো শ্বাস নিতে পারছে না সে, তাই দ্রুতই তাকে এনআইসিউতে স্থানান্তর করা হচ্ছে। আরাধ্যার বুকের ভেতরে যেন কিছু একটা ধসে পড়ে। তার ছোট্ট মেয়েটা, যে এখনো চোখ খুলে বাবার মুখ দেখেনি, যার ছোট্ট হাতটা এখন ওর আঙ্গুল ধরেনি, সে এতটা বিপদে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে আরাধ্য। তার সামনে দিয়ে এক ডাক্তার বাচ্চাটাকে সাদা কাপড়ে মুড়িয়ে নিয়ে যাচ্ছে। আরাধ্যর হাত অজান্তে এগিয়ে আসে। সে দেখতে চায়, ছুঁয়ে দেখতে চায় নিজের রক্তের জোয়ারে আসা মেয়েটাকে, কিন্তু নার্সরা তাকে বাধা দেয়। এখন নয় স্যার, কিছু সময় অপেক্ষা করুন, ও সুস্থ হলে আপনি দেখতে পারবেন। আরাধ্য কিছু বলতে পারে না। গলার কাছে কেমন একটা দলা পাকানো কষ্ট উঠে আসে। চোখে জল গড়িয়ে পড়ে, কিন্তু সে মুছে না, বরং পেছনে ঘুরে দাঁড়িয়ে পড়ে। আরাধ্য জিজ্ঞাসা করে, আরও কি দেখতে পারবো? নার্স অনুমতি দেয়। আরাধ্য ধীর পায়ে কেবিনে আসে। আরও শুয়ে আছে নিস্তেজ হয়ে, হাতে স্যালাইন লাগানো, ঠোঁট ফ্যাকাশে, মুখে ক্লান্তির ছায়া। আরাধ্য গিয়ে ওর পাশে বসে পড়ে। ধীরে ওর হাতটা নিজের মুঠোয় নেয়। পানি জমে আসে, ভেঙে পড়ে সে। একদিকে চেতনাহীন মা, আর অন্যদিকে একজন শ্বাস নিতে না পারা নবজাতক। এই দুজন এখন তার জীবন, তার দুই অস্তিত্ব। আরাধ্য সমস্ত ভেতরটা তখন কেঁপে কেঁপে কেবল একটাই দোয়া করছিল, আল্লাহ আমার মেয়েকে সুস্থ করে দাও, আমি বিনিময়ে আমার সমস্ত কিছু দিয়ে দেব। কেবিনের নরম আলোয় আরুর হাত ধরে যে কতক্ষণ আরাধ্য বসেছিল জানা নেই। ছোট বাচ্চাটা যখন এনআইসিতে ছিল তখন আকস্মিক অ্যাপ্রন পরিহিত এক ডাক্তার আসে, মুখে তার মাস্ক। নার্স তখন বাচ্চাটাকে দেখছিল। ডক্টর এসে নার্সের পাশে দাঁড়িয়ে বলল, আপনি আসুন, আপনাকে ডাকছে ডক্টর আশার। আশার স্যারের নাম শুনে নার্সটা চলে আসে। করিডোরে এসে আশারকে দেখতে পেয়ে এগিয়ে গিয়ে বলে, স্যার ডাকছিলেন আমায়? আশার ভ্রু কুচকে বলল, না তো। ডক্টর যে বললো আপনি আমায় ডাকছিলেন। না, ডাকেনি। নার্সটা ঘুরে ফের এনআইসিউ এর দিকে চলে আসে। কেবিনের ভিতর ঢুকে গলা ছেড়ে বলতে লাগে, আশার স্যার তো। এনআইসিউ ফাঁকা, ডক্টর নেই। ডক্টর আরাধ্যর বাচ্চাটাও নেই বেডে। নার্স দৌড়ে বাহিরে আসলো। ডক্টর শফিউলকে জিজ্ঞাসা করলো, আরাধ্য স্যারের বাচ্চাকে কি আপনি নিয়েছেন? শফিউল না জানালো। আশার কণা সন্ধ্যা রাত কেবিনের বাহিরে বসে আছে। হুট করে হাসপাতালের করিডোর জুড়ে একটা থমথমে নীরবতা। সময় কাটছে না তাদের কারো জন্যেই। হঠাৎ ওয়ার্ড বয় দৌড়ে এসে বলল, স্যার, আইসিইউ থেকে একজন নবজাতক চুরি হয়ে গেছে। আশেপাশে থাকা নার্সদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রিসেপশনে অ্যালার্ম বাজে। গার্ডদের নির্দেশ দেওয়া হয় দ্রুত গেট লক করতে। আরাধ্যর বুকের ভেতরটা যেন ধসে পড়ে। সে মুহূর্তেই দাঁড়িয়ে পড়ে। কথাটা কানে আসতে আরাধ্য কেবিন থেকে বেরিয়ে আসে। কি বললেন আপনি? কোন বাচ্চা? ওয়ার্ড বয় চোখ নিচু করে বলল, নতুন জন্মানো একটা কন্যা সন্তান। আরাধ্যর চোখ বড় বড় হয়ে আসে, ঠোঁট শুকিয়ে যায়। সে আর কিছু না শুনে দৌড় দেয় এনআইসিউ এর দিকে। যেখানে না পৌঁছে দেখে নার্স, ওয়ার্ড্রপ, সিকিউরিটি সবাই এলোমেলো। আরাধ্যর মাথায় তখন একটাই চিন্তা, আমার সোনা কোথায়? আমার মেয়েটা কোথায়? ও ঠিক আছে তো? আরাধ্যর এখনো বাচ্চাটার মুখ দেখেনি। এনআইসিউতে থাকা সকল বাচ্চাদের এক এক করে দেখলো আরাধ্য। কোনটা তার বাচ্চা? আরাধ্য ডাক্তারকে জিজ্ঞাসা করলো, এখানে থাকা কোনটা আমার মেয়ে ডক্টর? আমি তো চিনতে পারতেছি না। ডক্টর আরাধ্যর কাঁধে হাত রেখে বলল, তোমার মেয়েই মিসিং আরাধ্য। কথাটা কানে আসতে দু কদম পিছিয়ে যায় আরু। ডক্টরের দিকে তেড়ে এসে বলে, একদম জানে মেরে ফেলবো বলে রাখছি, বাজে কথা বললে। আমার বাচ্চা এনে দিবি এখনই। সব বাচ্চা রয়েছে এখানে, আমার বাচ্চা আর কোথায় যাবে? তাড়াতাড়ি খুঁজে বের কর আমার বাচ্চাটাকে। ওকে আমি দেখিনি, কোলে নেইনি, ছুঁয়ে দেখিনি। আমার বাচ্চাকে আমি না পেলেই হসপিটাল বন্ধ করে দিব বলে রাখলাম। সন্ধ্যাক্ষণ ছুটে আসে। সন্ধ্যা ছেলেকে ধরে সামলায়। আরাধ্য হাঁপাতে হাঁপাতে দেয়ালে হেলান দেয়। কপালে হাত দিয়ে ফিস ফিস করে বলে, আরও জানে না এখনো,
বাচ্চার কথা জিজ্ঞেস করলে আমি কি বলবো ওকে? আশার যায় সুপারভাইজারের কাছে জিজ্ঞাসা করে। সিসিটিভি ফুটেজ? তখন একজন নৈশ প্রহরী জানায়, স্যার, কেউ একজন ফেক ডক্টর সেজে ঢুকেছিল। ক্যামেরার ফুটেজ ঘেটে বের হয় একজন পুরুষ। ক্যামেরার ফুটেজ খুঁজে বের হয় একজন পুরুষ ডক্টর সেজে আইসিইউতে ঢুকেছিল। তারপর বাচ্চা নিয়ে বের হতে দেখা যাচ্ছে। মুখে মাস্ক, চোখে চশমা। বাচ্চাটাকে আগেই টার্গেট করে রেখেছিল হয়তো। পুলিশ আসে, তদন্ত শুরু হয়। সিসিটিভির ফুটেজ নিয়ে আরাধ্যকে দেখানো হয়। চিনতে পারছে কিনা আরাধ্য চিনতে পারলো না। পারবে কি করে? পুরো মুখ মাস্কে ঢাকা। পুলিশ জিজ্ঞাসা করলো, কোনো শত্রু আছে নাকি আপনাদের? শত্রুর কথা কানে আসতে আরাধ্যর মস্তিষ্কে দুটো নাম স্মরণ হলো। আরাধ্য বলল সেই দুটো নাম। শ্রেয়া আর সাগর। পুলিশ শ্রেয়া সাগরের ব্যাপারে সব তথ্য নিয়ে চলে যায়। আরাধ্যর শরীরে রাগ তত্তর করে বাড়তে থাকে। সাগরকে হাতে পেলে তাজা কবর দিয়ে ফেলবে। আরাধ্যর তৎক্ষণাৎ বেরিয়ে যেতে চাইলে আশার আটকে দেয়। সে খুঁজে দেখবে। আরাধ্যকে আরুর কাছে থাকতে বলে আশার বেরিয়ে যায়। অনেক জ্বালিয়েছে শ্রেয়া, এবার শ্রেয়াকে এমন শিক্ষা দিবে যে শ্রেয়াকে বাপ ডাকিয়ে ছাড়বে। এদিকে কেবিনে নিঃশব্দে ঘুমে থাকা আরুর চোখ একটু কেঁপে ওঠে। ধীরে ধীরে চোখ খুলে কথা বলার চেষ্টা করে, কিন্তু গলা শুকনো। আরুর জ্ঞান ফিরেছে শুনে আরাধ্য ফিরে আসে কেবিনে। মুখে ধসে পড়া পৃথিবীর মতো শূন্যতা। আরু আরাধ্যকে দেখে ম্লান হেসে বলল, আমাদের বাবুটা কেমন আছে? আরাধ্য এক মুহূর্ত চুপ করে থাকে। চোখের কোণে জল এসে জমে। আরু বোকার মতো তাকিয়ে থাকে। হঠাৎ বলে ওঠে, কি হলো বলুন না, কেমন আছে? আমার কোলে দেবে না? আমাদের মেয়ে বাবু হয়েছে, তাই না? আমি ডক্টরদের বলতে শুনেছি, কিন্তু জানেন দেখতে পাইনি। তার আগেই চোখ ঝাপসা হয়ে গেছিল। এখন একটু এনে দিন না, আমি দু চোখ ভরে দেখবো। আরাধ্যর বুকের ভেতর জ্বলে যাচ্ছে। আরুকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আরুর বুকটা ধক করে উঠল। এই কাঁদছেন কেন আরাধ্য? কাঁদছেন কেন? আমার বাচ্চা কই? মা, ও মা, মা, বাবু, বাবু কি তোমার কোলে? তোমার কোলে থাকলে দিয়ে যাও না। কণা মেয়ের ডাক শুনে কেবিনের ভিতর ঢুকে। মায়ের হাত খালি দেখে আরু ফের বলে, তোমার কাছেও নেই? মামুনির কাছে তাহলে আমার মেয়েটা একটু আনো না, দেখিনি আমি আমার মেয়েকে এখনো। কণা ওড়না মুখ চেপে ধরে কেঁদে ওঠে। আশ্চর্য, কাঁদছো কেন তোমরা? আয়ুষ দরজা ঠেলে ভেতরে এসে কেঁদে বলে উঠল, আপা, বাবু হারিয়ে গেছে। কে যেন চুরি করে নিয়ে গেছে। আরুর চোখ বড় হয়ে যায়, ঠোঁট কাঁপতে থাকে। কি বললি? আমার মেয়েটা? আরাধ্য ভাই, আমার মেয়েটা কই? কি হলো, কথা বলেন। আমার মেয়েকে এনে দিন আরাধ্য ভাই। আমার দুধের বাচ্চা হারিয়ে যায় কি করে? আপনি কি করেছিলেন? আমি আমার বাচ্চার কাছে যাবো। আরাধ্য নিশ্চুপ। আর উঠে চলে যেতে নিলে আরাধ্য আটকে দেয়। আরাধ্য শার্টের কলার চেপে আত্মচিৎকার করে ওঠে, ছাড়ুন আমাকে, আমি আমার মেয়ের কাছে যাবো। ওকে এনে দিন। কি হলো, ছাড়ুন আরাধ্য ভাই। আরাধ্য ছাড়লো না। আরু আরাধ্যর সাথে ধস্তাধস্তি করতে লাগলো। আরাধ্য বারবার না করলো, কিন্তু আরু শুনলো না। একে তো সদ্য ডেলিভারি পেন সহ্য করেছে, তার উপর এমন ট্রমা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়েছে আরু। আরাধ্য আরুকে আচমকা চুপ হতে দেখে চমকে উঠে তড়িঘড়ি করে ডাক্তারকে ডাকে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। পুলিশ সাগরের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছে। খবর পেয়েছে শ্রেয়া 1 সপ্তাহ হলো দেশে নেই, বাইরে চলে গেছে। যা করার তাহলে সাগর একাই করেছে। অলিগলি সব পাগলের মতো হন্যে হয়ে খুঁজে চলেছে আরাধ্য। আরুর অবস্থাও বেশি ভালো না। বারবার মেয়ের কথা জিজ্ঞাসা করে জ্ঞান হারিয়ে ফেলছে। সাগরের লোকেশন বারবার চেঞ্জ হচ্ছে, কখনো হেমায়তপুর, কখনো মিরপুর, তো কখনো ধানমন্ডি। তার একদিনের দুধের শিশুটার সাথে না জানি কি করছে। মেয়েটাও তার সুস্থ না, জন্মানোর পর দুধটাও পায়নি। খুব কাঁদছে হয়তো তার মেয়েটা। কথাটা ভেবে ধপাস করে হাঁটু ভেঙে মাঝ রাস্তায় বসে পড়ল আরাধ্য। মাথার চুল টেনে চিৎকার করে কেঁদে উঠল। আশার ছেলেকে সামলানোর চেষ্টা করলো। আশার বাবাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, একদম ছবে না আমায়। আমি যদি আমার মেয়েকে সুস্থ সমেত না পাই তাহলে কসম কাউকে ছাড়বো না। আমার মেয়ের আজ এই অবস্থা একমাত্র তোমাদের জন্য। তোমাদের পালা শত্রুগুলো আমার মেয়েকে নিয়ে চলে গেছে। একমাত্র তোমাদের কারণেই আমার আর আরুর আজ এই অবস্থা। আরাধ্য ফের উঠে আবারও খুঁজতে শুরু করে কলিজার মেয়েটাকে। এই ধানমন্ডির আশেপাশে আছে হয়তো। আরুর জ্ঞান ফিরল আবার 7টার দিকে। সন্ধ্যা। কণা বসে আছে মাথার আর পায়ের কাছে। দূরে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে আয়ুষ। কণা বেশ বকেছে তাকে। আরুর মায়ের হাত ধরে ব্যাকুল হয়ে জানতে চাইল, আমার মেয়ে পাওয়া গেছে? ওকে কি হলো বলো। যায়নি পাওয়া? তোমরা এমন কেন? আমার দুধের শিশুটাকে তোমরা খুঁজে দিতে পারছো না? তোমাদের দিয়ে কিচ্ছু হবে না।
সরো সামনে থেকে, আমি খুঁজতে যাব আমার মেয়েকে। আরও উঠে দাঁড়ালো। কণা সন্ধ্যা টেনে ধরলো আরুকে, এবার আর আটকাতে পারলো না। রক্তে ভেজা পোশাক সমেত বেরিয়ে গেল। পুলিশরা এক্স্যাক্ট লোকেশন এবার ট্র্যাক করতে পারলো। আরাধ্যকে জানাতে আরাধ্য পুলিশদের সাথে বের হলো। রাত আসার তাদের পরিচিত লোকদের লাগিয়েছে বাচ্চাটাকে খোঁজার জন্যে। ধানমন্ডি নয়ের এক পরিত্যক্ত গোডাউনে এসে থেমেছে লাস্ট লোকেশন। পুরো অন্ধকার গোডাউন, মাকড়াসা জালে যাচ্ছে তাই অবস্থা। আরাধ্য সেসব তোয়াক্কা না করে দৌড়ে চলে গেল ভেতরে। বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। আরাধ্য পাগলের মতন আশেপাশে তাকালো আর চিৎকার করে বলল, আমার মেয়ে কাঁদছে সাগর, তোর হৃদয় কাঁপছে না? এইটুকু বাচ্চার কান্না শুনে ফিরিয়ে দে আমার মেয়েকে। কোথায় তুই? বেরিয়ে আয় বলছি। কান্নার শব্দ আরো গাঢ় হলো। আরাধ্যর বুকের ভিতরটা ছিন্ন ভিন্ন হতে লাগলো। পুলিশগুলো এক এক করে ভিতরে ঢুকতে লাগলো। বাচ্চার কান্নার আওয়াজ এবার কিছুটা হালকা হলো। বোধহয় মুখ চেপে ধরেছে। ডান দিক থেকে আওয়াজ আসছে হালকা। আরাধ্য ছুটে গেল সেদিকে। ছায়ার মতন দেখতে পেল কেউ দাঁড়িয়ে আছে। আরাধ্য এগোতে নিলে সাগর সামনে ফিরে বলে, একদম এগোবে না, মেরে ফেলবো বলে রাখলাম বাচ্চাটাকে। একদম না, আমার মেয়ের কিচ্ছু করবি না তুই। সাগর বাচ্চাটার মুখে হাত দিয়ে রেখেছে। ওর মুখ থেকে হাত সরা জানোয়ার। কসম, আমি তোর এমন অবস্থা করব যে তুই কল্পনাও করতে পারবি না। সাগর হাসে। সেই হাসিতে শরীর জ্বলে ওঠে আরাধ্যর। পুলিশগুলো ততক্ষণে আরাধ্যর পাশে এসে দাঁড়ায়। সাগর পুলিশ দেখে কিছুটা ঘাবড়ে যায়। উল্টে ঘুরে পালাতে চাইলে পুলিশ বলে ওঠে, পালানোর চেষ্টা করলে একদম গুলি করে উড়িয়ে দেব। সাগর দাঁড়িয়ে যায়। পুলিশগুলো খুব কাছে চলে আসলে সাগর বাচ্চাটাকে নিয়ে ঘুরে বলল, এগুলো কিন্তু ফেলে দিব বলে রাখলাম। তুই কি চাস? আমার বাচ্চাটাকে নিয়ে আসলি কেন? আমার আরুকে চাই, এনে দে আরুকে, আমি দিয়ে দেবো তোর বাচ্চা। আরও হাসপাতালে তুই জানিস না? আমি সব জানি, আমার আরু চাই। আমার মেয়েকে আমার কোলে দিয়ে দে। না, একদম না, দিয়ে দিলে পুলিশ আমায় ধরে নিয়ে যাবে। না, নিবে না, আমি নিতে দিব না। তুই জাস্ট আমার মেয়েটাকে দিয়ে দে। দেখ কাঁদছে, ক্ষুধা লেগেছে, এত ঘন্টা হয়ে গেল জন্মানোর এখনো দুধ ওঠেনি মুখে। তোর হাতে পায়ে ধরি, আমার মেয়েটাকে আমার কোলে দিয়ে দে। দিব না বলছি না। পুলিশগুলো গুলি চালাতে গিয়েও চালাচ্ছে না। গুলি চালালে হাত ফসকে বাচ্চাটা পড়ে গেলে একদম শেষ হয়ে যাবে। ইশারা এক পুলিশকে লুকিয়ে পেছনে সাইড দিয়ে যেতে বলল। পুলিশের এক কর্মকর্তা পেছন সাইড দিয়ে গিয়ে খুব সতর্কতার সাথে সাগরের গলা পেছন থেকে চেপে ধরতে আরাধ্য দৌড়ে গিয়ে মেয়েটাকে কোলে তুলে নেয়। পুলিশগুলো এসে ধরে ফেলে। আরাধ্য মেয়ের গালে কপালে চুমু খায়। মেয়েটা একবার তাকালো আরাধ্যর দিকে, তারপর হুট করে কেমন চুপ হয়ে গেল। জোরে জোরে শ্বাস টানছে থেমে থেমে। পুলিশের এক কর্মকর্তা আরাধ্যকে বলে বাচ্চাটাকে নিয়ে ইমিডিয়েটলি হসপিটালে যেতে। সাগরকে তারা দেখে নিচ্ছে। আরাধ্য তাই করলো। এক হাতে বাচ্চা কোলে নিয়ে আরেক হাতে গাড়ি চালিয়ে হসপিটালে আসলো। চিৎকার করে ডক্টরকে ডেকে নিয়ে বলল, আমার বাচ্চাকে দেখুন, ও এমন করছে কেন? আশি আর আয়ুষ এগিয়ে আসলো। ডক্টর বাচ্চাটাকে নিয়ে এনআইসিউতে নিয়ে গেল। আরাধ্য ও বড় কাউকে হসপিটালে না দেখে বলল, মা, চাচি কোথায়? আয়ুষ বলে উঠল। আপাকে খুঁজতে গেছে। আরাধ্য চমকালো। আরুকে খুঁজতে গেছে মানে? আরু নেই হসপিটালে? না, আপা বেরিয়ে গেছে বাবুকে খুঁজতে। আরাধ্য ও নো বলে ছুট লাগালো আলুকে খুঁজতে বাহিরে। এনআইসিউ এর বাহিরে গুটিসুটি পায়ে আশি আর আয়ুষ এসে দাঁড়ায়। ডক্টররা বাচ্চাটাকে ঘিরে ব্যস্ত হয়ে উঠেছে। এক একজন এক এক দিকে ছোটাছুটি করছে। মনিটরে লাল আলো বারবার জ্বলছে নিভছে। যন্ত্র থেকে পিপ পিপ আওয়াজ আসছে। একজন সিনিয়র ডাক্তার কপালে ভাঁজ ফেলে বলল, বেবিটা নিঃশ্বাস নিচ্ছে না প্রপারলি, অক্সিজেন স্যাচুরেশন ড্রপ করছে। জন্মের পরেই ওর নিউরোলজিক্যাল প্রবলেম ছিল, বাঁচানো মুশকিল। কিছুক্ষণ পর ডক্টরগুলো এক এক করে বের হলো। আয়ুষ দৌড়ে জিজ্ঞেস করলো, আমাদের বাবু কি সুস্থ হয়ে গেছে? ডক্টর কিছু বলল না। যা বলার বড়দের বলতে হবে। আশেপাশে তাকালো, না কেউ নেই দেখছি। আয়ুষ ডক্টরদের থেকে রেসপন্স না পেয়ে ভেতরে ঢুকলো। পেছন পেছন আসিও। ইনকিউবেটরে রাখা হয়েছে বাচ্চাটাকে। আয়ুষ এগিয়ে এলো। চোখ বুজে আছে বাচ্চাটা। ছোট্ট আয়ুষ ভাবলো বোধহয় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে বাচ্চাটা। ইনকিউবেটরের উপর হালকা স্পর্শ করে আয়ুষ বলল, তাড়াতাড়ি জেগে ওঠো লিটল বেবি, আই কোলে নিব তোমাকে, অনেক আদর দিব মামা তোমায়। আরশিও পাশে গিয়ে বসলো। বাবুর দিকে তাকিয়ে বলল, আমি কোলে নেব বাবুকে। আয়ুষ সতর্কতার সাথে বাবুকে কোলে দিল আরশির। তারপর পকেট থেকে ফোনটা বের করে একটা সেলফি তুলে নিল। বাচ্চাটাকে ফের ইনকিউবেটরে শুইয়ে দিয়ে বলল, ওয়ান ডে ব্রো এর মতো ইউ অ্যান্ড মি ফাদার মাদার হব। আওয়ার বেবি হবে
আমাদের স্মল সংসার হবে। রাস্তায় বেরিয়ে এদিক ওদিক তাকিয়ে দৌড়ে চলছে আরাধ্য। মা চাচিকে ফোন করছে কিন্তু তুলছে না তারা। মা চাচি থাকা সত্ত্বেও কি করে আরু এভাবে বেরিয়ে যেতে পারে? আরাধ্য ফোনটা পকেটে ভরে সামনে এগোতেই দেখতে পায় আরুকে ধরে নিয়ে আসছে কণা আর সন্ধ্যা। পরনের কাপড় রক্তে ভিজা, ব্লিডিং হচ্ছে। আরাধ্য দৌড়ে এগিয়ে এলো, অস্থির গলায় বলল। তুই ঠিক আছিস? আরু জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলো। আমার মেয়েকে পাইছেন? হুম, ডক্টর দেখছে, চল দেখবি চল। আরাধ্য আরুকে ধরে নিয়ে আসলো হসপিটালে। এনআইসিউ এর সামনে এসে বলল। কোথায় আমার মেয়ে? আরাধ্য ধরে নিয়ে গেল বাচ্চার সামনে। আশেপাশে ডক্টর নেই। আরু বাচ্চার দিকে তাকালো, কেমন চোখ বুজে আছে। ঘুমাচ্ছে বুঝি মেয়েটা? আরু অশ্রু মুছে কোলে তুলে নিল মেয়েটাকে, গালে কপালে অজস্র চুমু এঁকে দিল আর অসংখ্য আদুরে আলাপ জুড়ে দিল মেয়ের সাথে। আমার সোনাটা, আমার আত্মাটা। মা খুব ভয় পেয়ে গেছিল। আমার লক্ষ্মী মেয়ে কি শান্ত হয়ে আছে মায়ের কোলে এসে। ও মা, দেখো দেখো, আমার মেয়েটা দেখতে একদম আমার মতন হয়েছে না? কি কিউট! মাশাআল্লাহ মাশাআল্লাহ, নজর না লাগুক কারো। আমার জান বাচ্চাটা, মা খুব আদর করবে তোমায়। কণা ভ্রু কুচকালো, আরাধ্যর দিকে তাকিয়ে বলল। মেয়ে কাঁদছে না কেন? এমন চুপচাপ কেন? আরাধ্য বিষয়টা লক্ষ্য করলো। মেয়ের নাকের কাছে হাত দিয়ে দেখলো নিঃশ্বাস পড়ছেন। আরাধ্যর হার্টবিট চেক করলো, বন্ধ। আরাধ্য চিৎকার করে ডক্টরকে ডাকতে লাগলো। আরাধ্যর ডাক শুনে ডক্টর ছুটে আসলো। আরাধ্য জিজ্ঞাসা করলো। আমার মেয়ের হার্টবিট বন্ধ কেন? নিঃশ্বাস ফেলছে না কেন? চোখ মেলে তাকাচ্ছে না কেন? ডক্টর মাথা নত করে বলল। সরি, আমরা বাঁচাতে পারিনি বাচ্চাটাকে শেষ পর্যন্ত। কথাটা কানে আসতে আরু ঢুলে পড়ে যেতে নিলে কণা ধরে ফেলে। আরাধ্যর পায়ের তলায় মাটি সরে যায়। এ হতে পারে না, তার মেয়ে বেঁচে আছে। কী সব আবল তাবল বকছে ডক্টর। আরাধ্য আরুর থেকে কেড়ে নিয়ে সে এবার বাচ্চার ট্রিটমেন্ট শুরু করলো। হাত কাঁপছে, মনে মনে আল্লাহকে ডাকছে তার মেয়েকে বাঁচিয়ে দিক। আরাধ্য এই জীবনে আর কিছুই চাইবে না। আরু কান্না শুরু করে দিয়েছে। সন্ধ্যা কণা সামলাতে পারছে না। আরাধ্য ডাক্তারকে বলল। প্রিপেয়ার দ্য ডিফিব্রিলেটর, পিডিয়াট্রিক প্যাডস। একজন নার্স ছুটে পেডিয়াট্রিক প্যাড বের করলো। ওগুলো কাপের মতো, যেন দুটো ছোট হাত মেয়েটার বুকের উপর বসানো হলো। আরাধ্যর হাতের তালু ঘামছে। ডাক্তার গম্ভীর গলায় বললেন। কোনো লাভ নেই ডক্টর আরাধ্য, আপনার মেয়ে। আরাধ্য আঙ্গুল ঠোঁটে দিয়ে বলল। হুশ, একদম চুপ। আরাধ্য পেডিয়াট্রিক ডিফিব্রিলেটরের সুইচ ঘুরল। ছোট্ট শিশুটার দেহ সামান্য কেঁপে উঠলেও তা নিস্তব্ধ। শিশুর নিঃশ্বাস বন্ধ। স্ক্রিনে এখনো সোজা রেখে আরাধ্য কেঁদে বলল। প্লিজ প্লিজ কাম ব্যাক মাই বেবি। আরও একবার শক দেওয়া হলো। মেয়েটার ছোট্ট শরীরটা হালকা উঠে গিয়ে আবারও নিস্তেজ হয়ে পড়ে। মনিটরে একটাও ঢেউ নেই, হৃৎপিণ্ড একটুও নড়ে না। আরাধ্যর কান্না এবার আর্তনাদের রূপ নেয়। সে বসে পড়ে মেঝেতে। ডিফিব্রিলেটরে তারগুলো ছিঁড়ে পড়ে থাকে শিশুটির বুকের উপর। আরাধ্যর কণ্ঠ ছিঁড়ে যাচ্ছিল, চিৎকার করে বলতে থাকে। না, এটা হতে পারে না। আমার মেয়ে, আমার বাচ্চাটা এইভাবে চলে যেতে পারে না। সে জড়িয়ে ধরে রাখে নিথর ছোট্ট দেহটাকে। বুকের উপর ফেলে কপাল থেকে আবারও চিৎকার করে কাঁদে। তুই চোখ মেলে তাকা না মা, একটাবার শুধু চোখ খোল মা, প্লিজ একটাবার। কত স্বপ্ন সাজিয়েছি তোকে ঘিরে, তোর মা আর আমি। প্লিজ বাবু ফিরে আয়, আমি বেস্ট বাবা হয়ে দেখাবো, প্রমিস। একটা আঁচল আঁকতে দিব না, গড প্রমিস। ফিরে আয় মা, একটাবার ফিরে আয় না। আমি বাবা হিসেবে ব্যর্থ, পারলাম না বাঁচাতে আমার সোনাটাকে। সন্ধ্যা, কণা, আয়ুষ, আশি সবাই স্তব্ধ। আরও একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। নারীছেড়া মানিককে সে কোলে নিল তো নিল সেটা মৃত অবস্থায়। তার জীবিত হয়ে জন্মানো বাচ্চাটা মৃত হয়ে গেল। এই কষ্ট, এই ট্রমা আরও নিতে পারেনি। কত কিছু ভেবেছিল এই মেয়েকে ঘিরে, সব শেষ। এত যন্ত্রণা সহ্য করে পৃথিবীতে আনলো, অথচ মায়ের কোলে আসার আগেই সে ঝরে গেল। বাচ্চাটা মায়ের দুধও পেল না, মায়ের স্পর্শও পেল না। আরও এখন বাঁচবে কি নিয়েও পাগল হয়ে যাবে ফের জ্ঞান ফিরলে। দিনটা শুক্রবার। আজ মসজিদের মাইক থেকে ভেসে আসছে জোহরের আজান। একদিনের দুধের শিশুকে কোলে নিয়ে পাথরের মতন বসে আছে আরাধ্য, রক্তশূন্য ফ্যাকাশে মুখ। এক ধ্যানে তাকিয়ে দেখছে তার মেয়েটাকে। চোখ বন্ধ করে পরকালের ঘুমে মগ্ন হয়ে আছে তার মেয়েটা। গোসল করাতে হবে মেয়েটাকে, তারপর দাফনের কাজ সম্পূর্ণ করতে হবে। আরও এখনও সেন্সলেস হয়ে পড়ে আছে কেবিনে। কণা আরুর সাথে। আসার নেই হসপিটালে। হসপিটালের পাশে থাকা হুজুর এসেছে। সন্ধ্যাকে বলল বাচ্চাটাকে নিয়ে গোসলের ব্যবস্থা করাতে। সন্ধ্যা আরাধ্যর কোল থেকে মেয়েকে নিতে চাইলে আরাধ্য খপ করে মায়ের হাত ধরে ফেলে রাগি চোখে তাকিয়ে বলল। খবরদার ধরবে না আমার মেয়েকে। বাচ্চাটাকে তো। হুশ, আমার মেয়ের এই হাল একমাত্র তোমার আর তোমার স্বামীর কারণে হয়েছে। কোথায় তোমার স্বামী? রাত এগিয়ে আসলো। মাথা খারাপ হয়ে গেছে তোর? আরাধ্য চিৎকার করে বলে উঠল। হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে। তোমরা তোমাদের সন্তান হারিয়েছ? না, হারাওনি, হারিয়েছি আমি।
তাই আমার মাথা খারাপ হয়েছে। কোথায় তোমার ভাই? ভাইয়া সাগরের কাছে, সাগর কোথায়? গোডাউনে। আরাধ্য বাচ্চাটার কপালে মুখে চুমুখে রাতের কোলে দিয়ে বলল, আমার মেয়েকে সাবধানে রাখবে। আমি আসছি, খবরদার কবর দিবে না বলে রাখছি। আরাধ্য চলে যেতে রাত মেয়েটাকে দু চোখ ভরে দেখলো। মনে পড়ে গেল আরুর জন্মানোর দিনের কথাটা। সেই দিন এমন একটা ছোট্ট মেয়েকেই তার কোলে দেওয়া হয়েছিল। সেই ছোট্ট মেয়েটার আজ কোল খালি হয়ে গেল। রাত বুকের সাথে জড়িয়ে ধরলো। তার মেয়ে নিঃস্ব হয়ে গেছে। কত স্বপ্ন, কত ভাবনা ভেবে রেখেছিল। এই একজনকে ঘিরে তার পূরণ হওয়া সম্ভব নয়। রাত বাচ্চাটাকে সন্ধ্যার কোলে দিয়ে বলল গোসলের সব ব্যবস্থা করে দিতে। কাফনের কাপড় আনা হয়েছে। সন্ধ্যা বাচ্চাটাকে নিয়ে গোসলের ব্যবস্থা করতে গেল। চেয়ারের সাথে দড়ি দিয়ে বেঁধে মোটা লাঠি দিয়ে সাগরকে একের পর আঘাত করে চলছে আশার পুলিশের ফোর্স বাহিরে। শুধু আশারের পরিচিত সেই পুলিশটা আছে ভেতরে। সাগর ব্যথায় চিৎকার করে উঠছে। রক্তে ভিজে গেছে সাগরের শার্ট, ঠোঁট কাঁপছে তার। এর ফাঁকে ফিসফিস করে বলল, ছেড়ে দিন আমায়। আশার চোখ রাঙিয়ে বলল, ছেড়ে দেবো তোকে? একটা শিশুকে মেরে ফেলেছিস তুই, আরও আরাধ্যকে জীব মৃত্যু বানিয়ে ফেলেছিস, আর তুই বলছিস তোকে ছেড়ে দিতে? আমার নাতনিটা আমাদের ছেড়ে চলে গেছে একমাত্র তোর কারণে। তাকে না পারলাম ছুতে, আর না পারলাম নয়ন ভরে আদর করতে। তোকে এমন যন্ত্রণা দেবো আমি যে। ঠিক তখনই হঠাৎ গোডাউনের দরজায় ধাক্কা পড়ে ঝাঁপিয়ে ঢুকে আসে আরাধ্য। চুল এলোমেলো, চোখে লাল রক্তিম শিরা, হাতে ধরা একটা ছোট্ট রড। আশার চমকে তাকাল। আরাধ্য, তুই এখানে? আরাধ্য হাঁপাতে হাঁপাতে গর্জন করে উঠল। আমার মেয়ের হত্যাকারীকে আমি দেখতে আসবো না? সাগর কেঁপে উঠল। পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বলল, বাপ বেটা মিলে আমায় মেরে ফেলবে অফিসার। আমায় প্লিজ বাঁচান, এর চেয়ে জেলে নিয়ে যান। আরাধ্য এক মুহূর্ত সময় নষ্ট করলো না। হাতে থাকা রকটা দিয়ে এলোপাতারি আঘাত করতে লাগলো। সাগর ওরে মারে, ওরে আব্বা বলে চিৎকার শুরু করলো। আশা দৌড়ে এগিয়ে এসে আরাধ্যকে টেনে ধরলো। পাগল হয়ে গেছিস নাকি? মেরে ফেলবি নাকি ওকে? আরাধ্য পাগলের মতো চিৎকার করলো। বাবা নিজে থেকে ছাড়িয়ে নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, পাগল হয়ে গেছি। মেরে ফেলতে চাই ওর মতন জানোয়ারকে। ওর জন্যই আমার মেয়ে নেই। আমাদের জীবন শেষ করে দিয়েছে ও। বাবার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল। পুলিশটা এবার এগিয়ে এসে সাগরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো। এদের সামনে সাগরকে রাখা ঠিক হবে না, মেরেই ফেলবে। তারপর বাপ বেটাও জেলে চলে যাবে। সাগরের চোখ ঢুলে পড়ছে, শরীরে শার্ট রক্তে ভেজে। আরাধ্য ঝাঁকুনি দিয়ে আবার আঘাত করতে যাচ্ছিল। আশার তাকে শক্ত করে ধরে ফেললো। পুলিশ ফোর্সগুলো বাহির থেকে ভেতরে আসতে বলে সাগরকে নিয়ে চলে যেতে বলল। আরাধ্য সাগরকে ফের মারার জন্য উদ্যত হলে আশা টেনে ধরে শক্ত করে। পুলিশগুলো সাগরকে নিয়ে চলে যায়। আরাধ্য কাঁদতে কাঁদতে মাটিতে বসে বলে ওঠে, আমার সব শেষ হয়ে গেছে বাবা, সব শেষ হয়ে গেছে। আমি আর আরু বাঁচবো কি নিয়ে এবার? হাসপাতালে ফিরতেই দেখতে পেল কেবিনের সামনে রাখা হয়েছে সেই ছোট্ট দেহ। সাদা কাফনে মোড়া, একদম নিঃশব্দ, শান্ত, যেন ঘুমিয়ে আছে পরকালের গভীর ঘুমে। আরাধ্য সবার আগে দৌড়ে গিয়ে মেয়ের মরদেহের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। চিৎকার করে বলে ওঠে, মা রে, ও মা, ওঠ না, আমাদের ছেড়ে যাস না রে মা। আরাধ্যর আহাজারিতে হাসপাতালে করিডোর যেন থেমে গেছে। কেউ শব্দ করে না। সন্ধ্যা, আয়ুষ, আশি সবাই কাঁদছে। এমন করুণ দৃশ্যের ভাষা নেই কারো কাছে। তখনই আশার এসে ছেলের কাঁধে হাত রাখে। সে নিজেও চোখ মুছে নেয় আড়ালে। আরও কেমন আছে? সন্ধ্যা জবাব দিল, সেন্সলেস এখনো। আরাধ্য উঠে দাঁড়িয়ে কেবিনের দিকে এগিয়ে গেল। দরজাটা খুলে ভেতরে ঢুকতেই বুকটা কেঁপে উঠল। আরও শুয়ে আছে, ফ্যাকাশে মুখ, হাতে স্যালাইন চলছে। পাশে বসে আছে কণা। আরাধ্য পাশে বসে হাতটা ধরল স্ত্রীর। তারপর আহাজারি করে বলল, আরু রে, ওঠ আরু, আমাদের বাবু যে আমাদের ছেড়ে চলে গেছে। শেষ বিদায়ে তুই উঠবি না? বিদায় জানাবি না? আরও জবাব আসলো না। নিঃশ্বাস চলছে কিন্তু চোখ খুলছে না। আরাধ্য ফুপিয়ে উঠল। এ কেমন দিন আল্লাহ তার জীবনে দিল। কণা চোখ মুছতে মুছতে বলে উঠল, আরাধ্য, লাশটা আর বেশি সময় এভাবে রেখো না। আরুর গান ফেরার ঠিক নেই। দাফন কাজটা তুমি একাই শেষ করো। আরুর অপেক্ষা করো না। আরাধ্য দুহাতে মুখ ঢেকে কেঁদে উঠল। আরও বিদায় জানাবে না বাবুকে? শেষবার ছুঁয়ে দেখবে না? আরাধ্য ঝাঁকালো আরুকে। উঠতে বলল কত করে, কিন্তু বেয়াদব আরু উঠছে না। সব কষ্ট একা আরাধ্যকে কেন দিচ্ছে এরা? বাচ্চার দেহটা হাসপাতালের বাইরে আনা হলো। আকাশ তখন সাদা, রোদের ঝিলিক নেই, যেন আকাশও শোক করছে। কবরস্থানে ছোট্ট করে একটা কবর খোঁড়া হয়েছে। হুজুর দোয়া পড়তে থাকলেন। আরাধ্য মেয়ের দেহটা নিজের কোলে তুলে নামিয়ে আনলো কবরে। ছোট্ট দেহ, খুব হালকা। মাটির নিচে এমন একটা কোমল প্রাণ যাবে ভাবতেই কেমন লাগে। আরাধ্য সবার আগে এক মুঠো মাটি নিল। হাতটা কাঁপছে, চোখের জলে মাটি ভিজে গেল। ছোট্ট কন্যার মুখের দিকে তাকিয়ে মাটি ফেললো কবরে। বুক ফেটে কান্না উঠে তার।
তারপর হুজুর এগিয়ে এসে কাফনের কাপড় কোনা ঠিক করে দিলেন। আরাধ্য কেবল তাকিয়ে আছে মেয়ের ফ্যাকাশে মুখের দিকে। মনে হচ্ছে এখনই বুঝি নড়ে চড়ে উঠবে ছোট্ট প্রাণটা। চোখের সামনে তার ছোট্ট মেয়েটা চিরকালের জন্য মাটির নিচে চলে গেল। এই পৃথিবীর সেই মাটিতে এখন আরাধ্য বাঁচবে কি করে? মোনাজাত ধরুন, সবাই হাত তুলুন। আকাশে সন্ধ্যার ধীরে ধীরে গোধূলি নেমে এসেছে। হুজুর শান্ত গলায় মোনাজাত শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন ফিতনাতিল কবর ওয়া আযাবিন নার ওয়া বারাকাতিল জান্নাহ ওয়া নাজ্জিনা মিনান নার وأسعدنا بها آخرتنا واكفتنا من فساد الدنيا। হে পরম করুণাময় আল্লাহ, এই ছোট্ট মহিনার আত্মাকে শান্তি দান করো এবং তার পাপগুলোকে মাফ করো। তাকে জান্নাতের সেরা বাগানে স্থান দাও। তার মা বাবাকে অভিভাবকদের ধৈর্য শক্তি দাও, যাতে তারা এই কঠিন সময়ে ধৈর্য না হারায়। আমাদের সকলকে আমাদের নিয়ত ও আমল সঠিক করার তৌফিক দান করো। আমাদেরকে মরণোত্তর জীবনের জন্য প্রস্তুত করো। আল্লাহুম্মা আমিন। আমিন। হুজুরের কণ্ঠস্বরে ধীরে শ্বাস ফেটে উঠে। সবাই কাঁদছে। মোনাজাত শেষে সবাই ধীরে ধীরে কবরস্থান ত্যাগ করলো। আয়ুষ শব্দ করে কাঁদছে, মানতেই পারছে না বাবুটা আর নেই। আরাধ্য কাঁদতে কাঁদতে কবরের পাশে শেষবারের মতো দৃষ্টি দিল। আশার রাত টানলে সে পড়ে যাবে বলে তাদের চলে যেতে বলল। আরাধ্যর বুক ফেটে যাচ্ছে ব্যথায়। ধপাস করে মাটিতে বসে কবরটা দুহাত মেলে জড়িয়ে ধরে চিৎকার করে বলে উঠে, পৃথিবী তুমি তাদের বলে দিও আমি বাবা হিসেবে ব্যর্থ। আমার একদিনের দুধের শিশুকে আমি বাঁচাতে পারিনি ওই নরপিশাচদের হাত থেকে। আমার মেয়েকে তুমি জান্নাতের সর্বোত্তম স্থানে রেখো আল্লাহ। তাকে বলো আমি বাবা হিসেবে খুবই নিকৃষ্ট আর অযোগ্য। রাত 11টার পর হসপিটালে ফিরে আরাধ্য আসার রাত টেনেছিল অনেক আগে, কিন্তু আসেনি। আরাধ্য তার ধীর পায়ে আরুর কেবিনের সামনে দাঁড়িয়ে রইল। দরজার কাছে মৃদু আলো পড়ে। ভেতর থেকে স্যালাইন মেশিনের টিকটিক শব্দ একাকিত্ব ছড়িয়ে দিচ্ছে। স্নায়ু আটকে ধরে হৃদয়ের বেদনা গর্জনের রূপ নেয়। আরাধ্য কাঁপতে থাকা হাতটা দরজায় আলতো করে খুলে ভেতরে ঢুকলো। আরু শুয়ে আছে, নিঃশ্বাস চলছে ঠিকই, কিন্তু চোখ বন্ধ। আরাধ্য ধীরে ধীরে আরুর হাতটা ধরল। মাঝরাতে নীরবতা ফিসফিস করে বলল, ওঠো না আরু, ওঠ। আর কত কষ্ট দিবি তোর মা মেয়ে মিলে বলতো? আমার কষ্ট ফুরাচ্ছে না, ওঠ না। জানিস আশাকে না আমি নিজ হাতে শুইয়ে দিয়ে এসেছি, শান্তি মতন ঘুমাচ্ছে। কেউ ডিস্টার্ব করবে না আর আমাদের মেয়েকে কেউ আর সাহস পাবে না চুরি করে নেওয়ার। এবার ওঠ, জান ওঠ, দেখবি না আমাদের আশাটা কোথায় আছে। আরাধ্য আরুর হাতে কপাল ঠেকালো। মনে হলো আরু তার হাত নাড়িয়েছে। আরাধ্য মাথা তুলে দেখলো আরু হালকা তাকানোর চেষ্টা করছে। আরাধ্য আরুর দিকে ঝুঁকে আসলো। আরু চোখ উঁচু করে তাকালো আরাধ্যর মুখের দিকে। এলোমেলো গলায় বলার চেষ্টা করলো, আমাদের মেয়ে কই? ও ঠিক আছে না? আরাধ্য হাসলো। তার এখন হাসতে ইচ্ছা করছে। আমাদের মেয়ে ঘুমাচ্ছে। আরু দম ফেললো। মস্তিষ্ক ভেবে নিল সত্যিই ঘুমাচ্ছে। ওর কাছে যাব আমি। যাবি ওর কাছে? তখন ডক্টররা মিথ্যে বলেছিল, তাই না? আরাধ্য ধরে উঠালো আরুকে। চল আশার কাছে নিয়ে যাই তোকে, মেয়েটা খুশি হবে তোকে দেখে। আরাধ্য আরুকে পাজা কোলে নিয়ে হসপিটালের বাইরে আসলো। তা দেখে আরু বলল, বাইরে কেন? আশার কাছে যাচ্ছি আমরা। আরুকে পাশে বসিয়ে গাড়ি স্টার্ট দিয়ে কবরস্থানে আসলো। আরু ভ্রু কুচকাল। আশ্চর্য, কবরস্থানে আনলেন কেন? আরাধ্য গাড়ি থামিয়ে আরুকে বের করলো। আশাকে না দেখতে চেয়েছিলি? আয় আশাকে দেখবি। আরু দু কদম পিছিয়ে পড়ে যেতে নিলে আরাধ্য ধরে ফেলে। আরাধ্য হাতের ইশারায় আশার কবরটা দেখিয়ে বলল, ওই যে দেখ, ওখানটায় আমাদের মেয়েকে চিরশান্তিতে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। আরু আরাধ্যর বুকের শার্টটা খামচি দিয়ে টেনে ধরলো। কান্নারত গলায় বলল, কি বলছেন এসব? কি বলছেন? কি না, এটা হতে পারে না, মিথ্যা বলছেন আপনি। আপনি কি করে আমার মেয়েটাকে ওখানে রাখতে পারলেন? আমি ঠিক মতো দেখলাম না, আমার মেয়েকে ঠিক মতো জড়িয়ে ধরলাম না। আপনি কবরে রেখে আসলেন? ঠকালেন আমায় আরাধ্য, আপনি ঠকালেন আমায়। আমাকে রেখে আমার মেয়ে দাফন করে দিলেন।
আহমেদ বাড়িটা শোকে ছেয়ে গেছে। মেয়েকে কবর দেওয়ার পরের দিন দুপুরে আরুকে নিয়ে আহমেদ বাড়ি ফেরা হয়। আরু নিশ্চুপ হয়ে গেছে। সেদিন আয়ুষের তোলা সেই ছবিটা বুকে জড়িয়ে ধরে শুধু কান্না করে। বুকের দুধে তার জামা ভিজে যায়, অথচ তার মেয়েটা নেই খাওয়ার জন্যে। আরাধ্য চুপচাপ হয়ে গেছে, প্রয়োজন ছাড়া বাড়ির কারোর সাথে তেমন কথা বলে না। এক আরুকে নিয়ে যেন এখন তার পৃথিবী। সকালে বউকে নিজ হাতে জোর করে কিছু খাইয়ে হসপিটালে চলে যায়, কিন্তু কাজে মনোযোগ আসে না তার। দু চোখ জলে ভেসে ওঠে, মন মানতে চায় না সাগরে এর হাজত বাস হয়েছে। এর মতন নরকের কীটকে ফাঁসিতে ঝোলানো উচিত ছিল। আষাঢ় সন্ধ্যা অনেক চিন্তিত আরুকে নিয়ে। এভাবে চলতে থাকলে ছেলে মেয়ে দুটোর জীবন থমকে থাকবে। এদিকে আয়ুষও কেমন চুপচাপ হয়ে গেছে, রাত চাচ্ছে না ছেলেকে আর দেশে রাখতে। সেজন্য কানাডায় পাঠানোর ব্যবস্থা করতে চাইলেও ওখান থেকে পড়াশোনা করুক। আয়ুষ যেতে রাজি হলো না, কিন্তু বাপের চোখ রাঙানোতে রাজি হলো। তার মোটেও যেতে ইচ্ছা করছে না তার দেশ, তার আপনজনকে ছেড়ে। তার মনে হচ্ছে সে দেশের বাইরে চলে গেলেই তার আশি তার থেকে দূরে সরে যাবে। সে বাবাকে বলল, থাকি না দেশে তোমাদের সাথে, আমি চলে গেলে তোমরা আরুষির বিয়ে দিয়ে দিবে কোথাও। রাত আশ্বস্ত করলো, না, দেব না। আরশি তো তোরই, তোর আরশি তোরই থাকবে। আপুকে ছেড়ে চলে যাবো এই সময়? আমরা আছি তো দেখার জন্য। টানা 15 দিন বোঝানোর পর রাজি হলো আয়ুষ। রাত পাসপোর্ট ভিসা রেডি করতে দিল। আয়ুষ বাইরে চলে যাবে বলে ভীষণ মন খারাপ আশির। বাইরে যাওয়ার কি দরকার, বাংলাদেশে পড়াশোনা কি ভালো না? আরাধ্য সন্ধ্যা হতে বাসায় ফিরে আসে, সোজা নিজের রুমে ঢুকে দেখে আরু ঘুমিয়ে আছে, বুকের সাথে মেয়ের ছবি জড়িয়ে ধরে। আরাধ্য অ্যাপ্রনটা খুলে ছবিটা আলগোছে হাত থেকে ছাড়িয়ে টেবিলে রাখলো। নিঃশব্দে ওয়াশরুমে ঢুকে গোসল সেরে নিল। গোসল সেরে বের হয়ে দেখে আরু উঠে বসে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরাধ্যর দিকে। আরাধ্য টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে এগিয়ে এসে বলল, খাবার আনি? আরু ছলছল নয়নে বলল, আমার কোলটা ভরাট করে দিন না আরাধ্য। আমার তো এখন আমার বাচ্চাটাকে সাথে নিয়ে দিনগুলো কাটানোর কথা ছিল, কিন্তু দেখুন না কি থেকে কি হয়ে গেল। আমি মা ডাক শুনবো না কখনো, কাউকে যত্ন সহকারে পালবো না আমি। আরাধ্য জড়িয়ে ধরলো আরুকে, মাথায় চুমু খেয়ে বলল, শরীর ভালো না তোর আরু? এভাবে চলতে থাকলে আরু অসুস্থ হয়ে যাবি তুই। আমরা আবার বাবা মা হব তো, কিন্তু সময় লাগবে এতে। কত সময় লাগবে? কত সময় লাগবে? আমি সময় চাই না, আমি আমার কোল ভরাট দেখতে চাই, আমার বাচ্চা চাই। আচ্ছা, আমার নেওয়ার চেষ্টা করব। বাচ্চা সবার আগে তোর ভালো থাকাটা বেশি আমার কাছে। সত্যি? তবে শর্ত আছে। ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে, আগের মতন অ্যাক্টিভ হতে হবে, নিজের যত্ন নিতে হবে। পারবি? আরু ছোট করে জবাব দিল। আরু নিজেকে সময় দিতে লাগলো, নিজের খেয়াল রাখতে শুরু করলো, কিন্তু প্রতি সপ্তাহে মেয়ের কবর দেখতে আর মাঝরাতে মেয়ের জন্য কান্না করতে ভুললো না। সন্ধ্যা আরশিকে যথেষ্ট সময় দিয়ে রোজ বিকেলে একটু হাঁটতে নিয়ে যায়, কাজের মধ্যে রাখার চেষ্টা করে। সেদিকে আয়ুষের পাসপোর্ট ভিসা সব রেডি হয়ে গেছে, কানাডা যাওয়ার ডেটও চলে এসেছে। আয়ুষ কানাডায় যাওয়ার আগের দিন এসে সন্ধ্যারা সবাই এসে রাতদের বাসায় থাকে। আয়ুষ সেই রাতটা সবার সাথে গল্প করে টানা 11 বা 12 বছরেরও বেশি সময় ধরে। সে তার পরিবারের কাউকে সামনাসামনি দেখতে পারবে না, ব্রোকে জ্বালাতে পারবে না, বোনের সাথে ঝগড়া হবে না, আরশিকে দেখতে পারবে না, বাবা মায়ের বকা খাওয়া হবে না। থাকবে কি করে ভাবতে আয়ুষের গলা আটকে আসে। আরু ভাইকে জড়িয়ে ধরে বুঝালো, ঠিক মতো থাকবি, কোনো দুষ্টুমি করবি না। আয়ুষ চুপচাপ শুনলো সব। রাতও যাবে সাথে, তার বিজনেসের ডিল আছে একটা, তো একই সাথে আয়ুষকেও স্কুলে ভর্তি করিয়ে দিয়ে তারপর চলে আসবে। আয়ুষের চলে যাওয়ার দিন কুনাল, আরাফাত আর শরীফা আসলো আয়ুষকে দেখতে। এয়ারপোর্ট অবধি যাবে সবাই। আয়ুষ রাত এয়ারপোর্ট থেকে বিদায় নিচ্ছে সবার থেকে এক এক করে। আয়ুষ বোনকে জড়িয়ে ধরলো, মিস করবো তোকে আপু, একদম কাঁদবি না, সবসময় হাসি খুশি থাকবি। ব্রো আমার আপাকে কষ্ট দিবে না। আমি যদি শুনি আপুকে কষ্ট দিয়েছো তাহলে কিন্তু খুব বকবো তোমায়। আরাধ্য আশ্বস্ত করে বলল, কখনো দেখেছিস কষ্ট দিতে ইচ্ছে করে? তোর থেকেও ভালোবাসি তোর বোনকে আমি। তুই সাবধানে থাকিস, ঠিক মতো পড়াশোনা করবি, ভালো রেজাল্ট করবি। তাহলে এই বোনের স্বামী বানাবে তো আমায়? বানাবো। আয়ুষ এবার আশির কাছে গেল, আশির দিকে তাকিয়ে বলল, এই মেয়ে ভুলে যেও না আমায়, কিন্তু আমি তোমার ফিউচার স্বামী, কারো দিকে নজর দিবে না। দেশে ফিরেই তোমায় বিয়ে করব, মনে থাকবে? আশি মাথা নত করে বলল, তোমার অপেক্ষায় থাকবি তোমার আশি। আশির এই সামান্য কথাটা শুনে যেন পুলকিত হলো আয়ুষের হৃদয়। চাচার দিকে তাকিয়ে বলল, এই ভরসায় যাচ্ছি যে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে দেশে ফিরে তোমার মেয়েকে বিয়ে করব। প্লিজ ডোন্ট ব্রোক মাই ভরসা চাচ্ছ। সাবধানে থাকিস। কথাটা বলেই আশার আয়ুষকে আদর করে দেয়। কুনাল এগিয়ে আসে, আয়ুষ সেদিকে তাকিয়ে বলল,
আমার আরশিকে দেখে রাখবে কুনাল ভাইয়া, ও যেন কোনো ছেলের সাথে ভাব না জমায়। জমালেই আমায় বলে দিবে সব, ওর খবরাখবর দিবে। কুনাল মুচকি হেসে বলল, ডোন্ট ওয়ারি, আমি তোমায় সব খবর দেব আরশির। ওর আশেপাশে কোনো ছেলেকে আসতে দেব না, প্রমিস। বোকা আয়ুষ বুঝতেই পারল না শিয়ালের হাতে মুরগি রেখে যাচ্ছে, কারণ রক্ষকই একসময় ভক্ষক হয়ে ওঠে। প্লেন ছাড়ার সময় হতে রাত আয়ুষকে ধরে নিয়ে যায় ভেতরে। আয়ুষ পেছনে ফিরে সবাইকে শেষবারের জন্য দেখে নেয়। রাত 11টায় সে প্লেন ছাড়লো বাংলাদেশ থেকে কানাডার উদ্দেশ্যে। দীর্ঘ কয়েক ঘন্টা জার্নির পর রাত আয়ুষ অবশেষে কানাডা এসে পৌঁছালো। কানাডার সবচেয়ে বড় স্কুলে ভর্তি করে দিল, হোস্টেলে থাকার ব্যবস্থা করে দিল। এখন রাতের সাথে ফ্লাইটেই থাকবে। রাত চলে আসার পর হোস্টেলে থাকবে। রাত 1 মাসের মতো কানাডায় থাকলো। আয়ুষ 1 মাসে অভ্যস্ত হয়ে গেছে। তার স্কুলে একটা নতুন ফ্রেন্ড হয়েছে, ইয়ানা। রাত চলে আসার পর হোস্টেলে থাকতে চাইলে ইয়ানা তাকে তাদের বাসায় থাকতে বলে। ইয়ানার এক দাদু ছাড়া আর কেউ নেই। এমনিতে হোস্টেলের খাবার দাবার ভালো লাগে না আয়ুষের, সেজন্য রাজি হয়ে গেল। ইয়ানাদের বাসার গেস্ট রুমে আয়ুষ থাকে। ইয়ানার দাদু অ্যাডাম স্পার্কস অনেক মিশুক একটা লোক, সাথে একজন বিজনেসম্যান। আয়ুষ রোজ ফোন দিয়ে তার বোন, মা, বাবা, কুনালের থেকে আরশির খোঁজ খবর নেয়। আরাধ্য আরও চেষ্টা করছে আবারও বাচ্চা নেওয়ার, কিন্তু আরও কনসিভ করছে না। আরাধ্য সেজন্য আরুকে নিয়ে ডক্টরের কাছে নিয়ে গিয়েছে। ডক্টর তাদের দুজনকে বসতে বলল। রিপোর্টগুলোর ফাইল এই টেবিলে রাখতে ডক্টর সেগুলো মন দিয়ে রাখলো। আরও চুপচাপ চোখ নামিয়ে বসে আছে। আরাধ্য চিন্তিত মুখে ডাক্তারকে জিজ্ঞাসা করলো, সমস্যা কি? ডাক্তার গভীর নিঃশ্বাস ফেলে বললেন, দেখুন ডাক্তার আরাধ্য, আরুর শরীরে মানসিক ট্রমার প্রভাব অনেক বেশি পড়েছে। সন্তান হারানোর শোক ওর হরমোনের ভারসাম্য একদম এলোমেলো করে দিয়েছে। প্রোল্যাক্টিন হরমোন অনেক বেশি বেড়ে গেছে, যা ওভুলেশনকে বাধাগ্রস্ত করছে। আর মানসিকভাবে ও এখনও সেই শোক থেকে পুরোপুরি বেরোতে পারেনি। এভাবে চলতে থাকলে কয়েক বছরের মধ্যে শরীর স্বাভাবিক হতে সময় লাগতে পারে। আরও যেন আড়ষ্ট হয়ে গেল। আমার মা হবার সম্ভাবনা কি তাহলে আর নেই? ডাক্তার নরম গলায় বললেন, না না, এমন কথা বলছি না। মা হতে পারবে, তবে শরীর আর মন দুইকেই এখন সময় দিতে হবে। কিন্তু মানসিকভাবে সুস্থ হতে হবে, শারীরিকভাবেও ফিট রাখতে হবে, স্ট্রেস কমাতে হবে, কিছু হরমোনাল থেরাপি, নিয়মিত সাইকোথেরাপি আর স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে। তাড়াহুড়ো করলে আরও ক্ষতি হতে পারে। আরও ফিসফিস করে বলল, অপেক্ষা কিভাবে করব আমি ডক্টর? আমার কোলটা তো এখনই শূন্য। আমার তো মা ডাক শোনার কথা ছিল এখন। ডাক্তার সান্ত্বনা দিয়ে বললেন, আমি বুঝতে পারছি আরু, কিন্তু তাড়াহুড়া করলে বিপদ বাড়বে। তুমি ধৈর্য রাখো, আশা হারিও না। সময় নেবে, কিন্তু তুমি ঠিকই আবার মা হতে পারবে। মা হওয়া বন্ধ হয়নি তোমার জন্য। আরাধ্য আরুর হাত চেপে ধরল। ডাক্তার কিছু থেরাপি আর ওষুধের লিস্ট লিখে দিলেন। আরাধ্য চেম্বার থেকে বের হয়ে এলো। ডাক্তারের বলার মতো আরু সব করছে। আরাধ্য নিয়মিত আরুকে সাইকোথেরাপি দেওয়া হচ্ছে। টানা 3 বছর পর অবশেষে আরু আজ টেস্ট করে জানতে পারলো সে ইজ প্রেগনেন্ট। কিটটা চোখের সামনে ধরে খুশিতে কেঁদেই দিল। আরাধ্য চোখ মুখ চমকে উঠল খুশিতে। এবার আর কোনো রিস্ক সে নিবে না। আগের বারের তুলনায় এবার আরও চোখে চোখে রাখতে লাগলো আরাধ্য। হসপিটালে খুবই কম যায়, সারাটাক্ষণ বইয়ের সাথেই থাকে। আয়ুষ তো বোনের মা হওয়া নিয়ে বেশি খুশি। 3 বছরে বেশ উন্নতি হয়েছে তার। এখন সে কানাডার হাই স্কুলে দ্বাদশে পড়াশোনা করছে, যা বাংলাদেশের ইন্টার সেকেন্ড ইয়ার। পড়াশোনায় বেশ মনোযোগী সে। ইয়ানা বেশ মেধাবী স্টুডেন্ট, তার সাথে থেকে আয়ুষও হয়ে গেছে। তাছাড়া তারপর কানাডার টিচারদের পড়াশোনা বেশ ভালো। দীর্ঘ 8 মাস পর আরুর কোল জুড়ে আসলো একটা পুত্র সন্তান। সেদিন আরও খুব কেঁদেছিল ছেলেকে কোলে নিয়ে। মেয়েকে নিতে পারেনি ঠিক মতো কোলে। এবার ছেলেটাকে একটু কাজ ছাড়া করলো না। আরাধ্য ছেলেকে কোলে নিয়ে সখানে একটু মুখে নিল। তার খালি বুকটা পূরণ হলেও মেয়ের স্থানটা মেয়েরই আছে, সেখানে ছেলের প্রবেশ অসম্ভব। আশার নাতির নাম রাখলো আহরাম আহমেদ। আহরামের ছবি পাঠানো হলো আয়ুষকে। আয়ুষ আহরামের ছবিটা দেখে ইচ্ছে করলো ছুটে বাংলাদেশে চলে আসতে, কোলে নিতে ইচ্ছে করলো তার মামাটাকে। কি কিউট হয়েছে ছেলেটা, একদম আয়ুষের মতন। হ্যাঁ, আয়ুষের মতনই কিউট হয়েছে। আয়ুষ কিউট। আয়ুষের ভাগ্নে আয়ুষের মতোই হয়েছে। 2 দিন পর আরু আর আহরামকে নিয়ে বাসায় ফিরে আরাধ্য। বাসায় ফিরে ছোটোখাটো একটা আয়োজন করে কুনালরা আসে। এই 3 বছরের মধ্যে গত বছর নীরার বিয়ে হয়ে গেছে। নীরা তার স্বামীকে নিয়ে এসেছে আরুর ছেলেটাকে দেখতে। কোলে নিয়ে অনেক আদর করলো। বিকেলে ছেলেকে কোলে নিয়ে আরু আসলো কবরস্থানে মেয়ের সাথে দেখা করতে। আরুর কোলে আহরাম। আরাধ্য কবরটা হাত দিয়ে ছুঁয়ে দেখলো, ফিসফিস করে জিজ্ঞাসা করলো, আমার আম্মা, আমার কলিজা, ভালো আছো? দেখো আজ কাকে নিয়ে এসেছি তোমার সাথে দেখা করাতে। তোমার ভাইয়া এসেছে। সেদিন বলেছিলাম না তোমার ভাইয়া বা বোন আসতে যাচ্ছে?
তোমার ভাইয়া হয়েছে, তার নাম রাখা হয়েছে আহরাম। আশার ভাই আহরাম, দেখবে না ভাইয়াকে? আরও মাটিতে বসলো, হাঁটু ভেঙে হাত ছুঁয়ে বলল, ভাইয়া এসেছে তোমায় দেখতে মা। আজ তুমি আমাদের সাথে থাকলে। তোমার বয়স হতো 4 বছর। তুমি ভাইকে জড়িয়ে ধরতে, নরম তুলতুলে হাতে আদর করতে, মিহি গলায় দেখতে, মিহি গলায় ডাকতে ভাইকে। কিন্তু তুমি থাকলে না মায়ের কাছে। মা সব সময় তোমায় মনে রাখবে। তোমার স্থানে কেউ আসবে না। আমরা অপেক্ষায় আছি তোমার কাছে যাওয়ার। সেদিন তোমাকে খুব করে আদর করে দিব। কোলের আহারাম কেঁদে উঠলো। তখন আরও উঠে দাঁড়ালো। আরও জিজ্ঞাসা করলো, কাঁদছো কেন বাবা? বোনের সাথে দেখা করো, তোমার বোন বড়। আরাধ্য কোলে নিল ছেলেকে। তারপর ছেলেকে বলতে লাগলো, হিংসুটে ছেলে, আমার মেয়েকে হিংসে করছো? ভেরি ব্যাড বাবা। আরও মৃদু হাসলো। ছেলের কান্না থেমে গেছে। মেয়েটা তাদের কাছে থাকলে এখন তার এই পরিবারটা পূর্ণ হতো। ছেলে মেয়ে দুটাকে নিয়ে কাটতো সুন্দর সময়গুলো। আরাধ্য এক হাত দিয়ে আরুকে জড়িয়ে ধরে কবরের দিকে তাকিয়ে বলল, মা বাবা আবার আসবে মা, ভালো থেকো। পরের জন্ম বলে যদি কিছু থাকে তাহলে আবার এসো আমাদের কোল জুড়ে আমাদের মেয়ে হয়ে। সেই জন্মে বাবা তোমাকে চলে যেতে দিবে না, প্রমিস। আজ আসি তাহলে, ভালো থেকো, আল্লাহ হাফেজ। আরও আরাধ্য আরহামকে নিয়ে ঘুরে দাঁড়ালো। এক পা করে চলে যেতে লাগলো। অথচ তাদের মন মস্তিষ্ক পড়ে রইল সেই ছোট্ট কবরটার কাছে। তাদের এই সংসারে মেয়ের শূন্যতা সবসময় থেকে যাবে। এই শূন্যতা এই জন্মে আর মিটবে না। ছোট্ট আশা ভালো থাকুক ওই দূর জগতে। দিন শেষে মিলন হোক বাবা মায়ের সাথে তার জগতে।